শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন। শেখ হাসিনা যতদিন চাই ততদিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। পাশাপাশি অবশ্যই আমাদেরও কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল যেগুলোতে মানুষ আসলে আওয়ামী লীগের কাছে বারবার প্রত্যাশা করে। যারা জুলাই আগস্ট বিপ্লবী যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই টিমগুলো, কিন্তু আজকে যখন আমরা দেখি এই বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি এক দল আরেক দলের উপর মারামারিতে লিপ্ত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গত মাসে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে মণিশঙ্কর বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে নয়াদিল্লির যোগাযোগ স্থাপন উচিত। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের খবর নিয়ে তিনি বলেন, এই ধরনের প্রতিবেদন সত্য, কিন্তু কিছুটা অতিরঞ্জিত, কারণ অনেক সংঘর্ষের মূল বিষয়ই রাজনৈতিক। প্রসঙ্গত, ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তিনি সেখানেই আছেন। সম্প্রতি বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। পাশাপাশি অবশ্যই আমাদেরও কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল যেগুলোতে মানুষ আসলে আওয়ামী লীগের কাছে বারবার প্রত্যাশা করেছে এবং অনেক ক্ষেত্রে আশাহত হয়েছে। তা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যেমন একদিকে ভালো কাজ হয়েছে, তেমনি ভাবে এই আওয়ামী লীগের ব্যানারে অনেকেই অনিয়ম দুর্নীতির সঙ্গেও সম্পৃক্ত হয়ে গিয়েছিল, যে জায়গাটায় আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল। আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ যেমন ঠিক আছে ভালো কাজ করেছেন, পাশাপাশি তারা অনেকটা অংশে দীর্ঘদিনের এই ক্ষমতার বলয় থেকে কিছু জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। সাধারণ মানুষের যে আশাকাঙ্ক্ষা ছিল, তাদের যে প্রত্যাশা ছিল, সে জায়গা থেকে বিচ্ছুত হওয়ার কারণে অনেকটাই একটা মানুষের দীর্ঘদিনের পুঞ্জি ভিতরে ক্ষোভ তৈরি হয়েছিল। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই জায়গাটাকে আমরা কিন্তু অনেকে অ্যাড্রেস করি না, বাট এটা অ্যাড্রেস করতে হবে। মানুষের চোখের ভাষা বুঝতে আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলাম। তাদের স্বাভাবিক দেখেন, সাধারণত সত্যির কাছে কিছু মানুষ প্রত্যাশা করে না, প্রত্যাশা করে তাদের কাছে, তাদেরকে ভোট দিয়েছে, ভালোবেসেছে, আপন মনে করেছে। তো তারা যদি তাদের চোখের ভাষা না বুঝে, হৃদয়ের আপত্তি না বুঝে, তারা কারা বুঝবে? তো এই জায়গাটাতে আমার কাছে আমার যে অবজারভেশন, এইখানে আমাদের যারা এমপি মহোদয়গণ রয়েছিলেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছিলেন, যারা মন্ত্রী হয়েছিলেন, আওয়ামী লীগের নীতি নির্ধারণী ক্ষমতার বলয় ছিলেন, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ থেকে এবং তৃণমূল নেতৃত্ব থেকেও একটু দূরে সরে গিয়েছিলেন। তারা বলেছে দুর্নীতিবিরোধী ডিজিটাল টলারেন্স, কিন্তু দেখা যায় একটা আপনার ভোটার আইডি কার্ড করতে যাবে, একটা টিসিবির কার্ড করবে, বা সাধারণ অন্য যে কোনো সেবা নিতে যাবে, পাসপোর্ট অফিসে যাবে, সেখানেও তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, সেখানে তারা দুর্নীতি হয়েছে। একজন সাধারণ রিক্সাওয়ালা একটা রাস্তা পার হবে, সেখানে পার হতে গিয়েও আপনাদের 5 টাকা 10 টাকা দিতে হয়েছে। তো এইভাবে একদম প্রান্তিক পর্যায়ে যখন দুর্নীতিটা ছড়িয়ে গেছে, তখন কিন্তু আমাদের ক্ষোভ বেড়েছে। তাদের মধ্যে এই যে সরকারের প্রতি জনরোষ সৃষ্টি হয়েছে, এবং এই জনরোষ যখন সৃষ্টি হয় তখন কিন্তু একটা স্পার্ক লাগে। স্পার্ক করলে সেখানে স্কুলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো আরেকটা বড় যে ভুলটা, যে জনগণের পাশের কথা বললাম, আপনি দেখেন সেম এই যে কোটা আন্দোলন, এটা একটা সামাজিক সমস্যাই আমি বলবো, যে এটা কিন্তু দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর যাবত কোনো বিসিএস বা কোনো পরীক্ষাতে কোটাটা ফুলফিল হচ্ছিল। তো যখন 18তে এরকম একটা পরিস্থিতি হলো, তখন কিন্তু যে নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু ছিল যে কোটা বাতিল না করে ওই সময় একটা কমিটি করে কোটাটাকে সংস্কার করা, যেটা সবার একটা দাবি ছিল, প্রত্যাশা ছিল, যে এই একটা ইস্যু, যে ইস্যুটা স্পার্ক করতে পারে। কারণ ওই সময় এমনটা স্পার্ক করলো, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাধ্য হলেন সংসদ দাঁড়িয়ে এটাকে বাতিল করতে। তো তখনই একটা কমিটি করে দিয়ে এটাকে আপনার সমাধান করে ফেলে হয়ে যেত। কিন্তু সংস্কার করলে সর্বজন গ্রহণযোগ্য হতো। কারণ এই ইস্যুটা যে একটা আপনার আগুনটাকে ছাই চাপাতে রেখে দিলেন, সেটা যে আবার কখনো স্পার্ক করবে না, সেটা তো আসলে ওই সময় তো পরিস্থিতিটা এমন ভোলাটাইল হয়েছিল। আপনি জানেন যে আমাদের যেমন আপনার যে গণ অধিকারের নুরুল হক নূর, ওরা কিন্তু ওই কোটা আন্দোলন থেকে ওরা উত্থান হলো। এখন তারা হাসনাত সাজিদ আসছে সেম কোটার মাধ্যমে। একটা ইস্যুকে আমি বারবার কেন জিয়ে রাখবো, যে ইস্যুটাকে কমন একটা ইন্টারেস্ট একটা বৃহৎ অংশের ছাত্র সমাজের রয়েছে। এবং আপনি দেখেন যে 18 ঠিক পরে আমি যখন দায়িত্ব নিলাম, তার ঠিক 2 দিন পরে একটা আন্দোলন হলো, নিরাপদ সড়ক আন্দোলন। আপনার নিশ্চয়ই মনে আছে। ঠিক 2 দিন পরে আমি 31 তারিখে দায়িত্ব নিলাম, 2 তারিখে আন্দোলনটা শুরু হলো। তো যখন ওই আন্দোলন কিন্তু সেম ভাবে এই 24-এর আন্দোলনে যেভাবে ষড়যন্ত্রের বস বিপন্ন করা হলো, সারা আর কেউ জানে না কি কষ্টে দিন যাচ্ছে আমাদের। এখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায় না। আগে শুনতাম যে আওয়ামী লীগ সরকারের দেশ বিচারতে, হল্লা বিচারতে, তাসকা বিচারতে, কত কিছু করেছে, ঋণ করে সব আত্মসাৎ করে নিয়ে গেছে, সব আত্মসাৎ একটা দূর দিছে, বুঝছেন। কিন্তু দেশ বিচারতে কাম করলে তো ঋণ হবেই, কাজ করলে তো টাকা খরচ হবেই, ঋণ হবেই, এটা স্বাভাবিক। আগে জীবনে শুনতাম সব সরকারের দিকে আইছি, বিএনপি দেখলাম, এরশাদ সরকার দেখলাম, আওয়ামী লীগ সরকার দেখলাম, সব সরকারই দেখলাম, কেউ গরো বাদ দেওয়া যায় না। এরপরে একটা জিনিস দেশের ভালো মন্দ আছে, বুঝছেন। আগে যে কামাটি আছে, আন্দোলনে আগে যে কামাটি ছিল, বর্তমানে বাবা এই কামাটি আমাদের নাই। আমার পেটও ভাত নাই, পিন্দরে নাই কাপড়। আপনার এই
এই বক্তব্য কথা শুনলে আমার পেট পড়তো না। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল।